আচ্ছা, দেখো তোমাদের ব্লাড ক্লথিং আমি আগের দিন পড়িয়েছিলাম, ঠিক আছে? ব্লাড ক্লথিং তে তোমাদেরকে বলেছিলাম কি তিনটে রিয়াকশন টোটাল হয়, তাই না? ফার্স্ট রিয়াকশন ক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম কি ক্যালসিয়াম দরকার আর থ্রম্বোপ্লাস্টিন দরকার। সেকেন্ড রিয়াকশন ক্ষেত্রে বলেছিলাম থ্রম্বিন আর পেপসিন দরকার। আর থার্ড রিয়াকশন বলেছিলাম কি ভিটামিন যেটা কে। ফিব্রিওজেন, ফিব্রিন, হ্যাঁ, ফিব্রিন যেটা রয়েছে ফিব্রিন দরকার। কিন্তু আমি বলেছিলাম ফিব্রিন যদি না পায় তাহলে ওর জায়গায় ভিটামিন কে ইউজ করা যেতে পারে, বুঝেছো? ফিব্রিনের জায়গায় ভিটামিন কে ইউজ করা যেতে পারে, ঠিক আছে? ফিব্রিন, তো আলটিমেটলি যে আমরা ফিব্রিন যেটা তৈরি হয় সেটা জাস্ট লাইক দা বলতে পারো ভিটামিন কে মতো, ঠিক আছে? এটা মাথায় রাখ। ওকে, ভিটামিন কে, আর কিছু না। এটা ভিটামিন কে ফিব্রিন কে তৈরি করে, তো ভিটামিন কে ওটাই সেম কাজ করে। ভিটামিন কে যেটা রয়েছে সে ফিব্রিন কেই তৈরি করে, বুঝেছো? মানে অন্য কথা, আচ্ছা, ফিব্রিন তৈরি করে মানে কি? কেমিক্যাল যে কে দেওয়ার পর, মানে ভিটামিন কে যখন আমাদের বডিতে থাকে, তো ও অ্যাকচুয়ালি কি তৈরি করে? অ্যাকচুয়ালি ও ফিব্রিন তৈরি করে দেয়। আর ফিব্রিনের কাজই রয়েছে ব্লাড প্রোটিন, ঠিক আছে? মোট কথা এটা এটা বলেছিলাম আগের দিন। নেক্সট আজকে যেটা রয়েছে, আগের দিন ফ্যাক্টর বলি, ব্লাড ক্লোথিং তে একটা ফ্যাক্টরও কাজ করে, ঠিক আছে? আমাকে জিজ্ঞেস করবে ফ্যাক্টর ফর হেল্প ইন ব্লাড ক্লোথ, ফ্যাক্টর ফর হেল্প ইন ব্লাড ক্লোথ, ব্লাড ক্লোথিং তে কোন ফ্যাক্টর কাজ করে, ঠিক আছে? ওকে, এটা পরীক্ষাতে আসছে generally, ঠিক আছে? তো মাথায় রাখবে এটা ফ্যাক্টর 9 রয়েছে, ঠিক আছে? কি রয়েছে? ফ্যাক্টর 9, ফ্যাক্টর 9। পরে আমরা বলবো এই ফ্যাক্টর 9 কি রয়েছে। এটা জেনেটিক, জেনেটিক হয়, ঠিক আছে? জেনেটিক মানে বাই বার্থ, ঠিক আছে? বাই বার্থ। এটা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, যদি এটা অভাব থাকে তাহলে কিন্তু ব্লাড ক্লটিং হবে না, ঠিক আছে? মোট কথা এটা। এবার পরীক্ষাতে তোমাদের কি হবে? ফ্যাক্টর 9 দেওয়া থাকবে না option। তোমাকে বলবে কি ব্লাড ক্লটিং ফ্যাক্টরের নাম বলো, কিন্তু ফ্যাক্টর 9 ওখানে দেওয়াই থাকবে। তো ওখানে একটা জিনিস থাকতে পারে, যদি মানে ফ্যাক্টর 9 যদি না থাকে তো অপশনে তুমি পাবে একটা ক্রিসমাস ফ্যাক্টর, ঠিক আছে? ক্রিসমাস ফ্যাক্টর, ক্রিসমাস ফ্যাক্টর। ওকে, এবার বলো ক্রিসমাস ফ্যাক্টর কেন, কারণ কি? ডিউ টু ডিসকভার ইন ক্রিসমাস, ঠিক আছে? ক্রিসমাস ডেতেই ডিসকভার হয়েছে। এখানে লিখে দাও ডিসকভার অফ ফ্যাক্টর 9 ইন ক্রিসমাস, ঠিক আছে? ক্রিসমাস ডে, যেহেতু ক্রিসমাস ডেতে এটা ফ্যাক্টর 9 ডিসকভার হয়েছিল, সেই জন্য একে ক্রিসমাস ফ্যাক্টরও বলা হয়, ঠিক আছে? পরীক্ষাতে এটাও আসে। ফ্যাক্টর 9 না দিয়ে ক্রিসমাস ফ্যাক্টর দিয়ে দিতে পারে, ঠিক আছে? ক্রিসমাস ফ্যাক্টর। নেক্সট দেখো, যদি ক্রিসমাস ফ্যাক্টর যে বাচ্চার মধ্যে না থাকে, বা মানে ফ্যাক্টর 9 যদি না থাকে কোনো বাচ্চার মধ্যে, তাহলে তার কোন ডিজিজ হয়ে যাবে? মাথায় রাখো, ইফ ফ্যাক্টর 9 absent in child or women, in child, জেনারেলি চাইল্ড বাচ্চা থেকেই হবে, ঠিক আছে? বা ওমেন লেখা থাকে পরীক্ষাতে, কোনো ব্যাপার না। দেন কি হবে? তাহলে কি হবে? তো আনসার লিখবে কোন ডিজিজ হবে। তো এর সাথে যে ডিজিজ হয়ে যাবে সেটা জেনেটিক ডিজিজ হবে হোমোফিলিয়া, 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 ঠিক আছে? এখানে ডিজিজ
জিজ্ঞেস করে পরীক্ষাতে কোন ডিজিজ হবে, তো হোমোফিলিয়া। হোমোফিলিয়া কি রয়েছে, একটা জেনেটিক ডিজিজ, জেনেটিক ডিজিজ, ঠিক আছে। হোমোফিলিয়া জেনেটিক ডিজিজ রয়েছে, মানেটা কি, হোমোফিলিয়ার কারণ কি রয়েছে, আইদার নো ব্লাড ক্লথিং, ব্লাড ক্লথিংই হবে না, ওর রিকোয়ার্ড মোর টাইম ফর ব্লাড ক্লথিং, ব্লাড ক্লথিং জন্য বেশি টাইম লাগবে, ঠিক আছে। আইদার ব্লাড ক্লথিং হবে না, আর ব্লাড ক্লথিং জন্য বেশি টাইম লাগবে, যাকে হিমোফিলিয়া হয়ে যাবে, ঠিক আছে। হোমোফিলিয়া মানে একটা জেনেটিক ডিজিজ রয়েছে, পরীক্ষাতে জিজ্ঞেস করবে যে হোমোফিলিয়া কি রয়েছে, জেনেটিক ডিজিজ রয়েছে কি নর্মাল ডিজিজ রয়েছে, ঠিক আছে। এবার পরীক্ষাতে এখান থেকেও একটু আরো হয়তো উপর স্টেট চলে যাবে, কি যাবে, অ্যাডভান্স স্টেজে যখন যাবে তখন বলবে কি ফ্যাক্টর 9 যে বাচ্চার মধ্যে অ্যাবসেন্ট রয়েছে তার মধ্যে কোনটা ডিজিজ হবে, আর অপশন মধ্যে হোমোফিলিয়া পাবেই না, ঠিক আছে, হোমোফিলিয়াও পাবে না। যেমন কি তুমি বললে ফ্যাক্টর 9 নেই, সেই যখন ওরকম বলে দেবো হোমোফিলিয়া অপশন থাকবে না, তখন কি করবে। আদারওয়াইজ এইরকম ঘুরিয়ে বলে দিতে পারে কি ক্রিসমাস ফ্যাক্টরের অ্যাবসেন্স, মানে অ্যাবসেন্স অফ ক্রিসমাস ফ্যাক্টর, ডিউ টু অ্যাবসেন্স অফ ক্রিসমাস ফ্যাক্টর, হুমেন, ইন হুমেন দিস কাইন্ড অফ ডিজিজ ক্যান বি সিন। তো এখানে যেটা অপশন আছে, হোমোফিলিয়া যদি না থাকে তো মাথায় রাখবে রয়্যাল ডিজিজ, রয়্যাল ডিজিজ, ঠিক আছে। বলবে রয়্যাল ডিজিজ কেন হয়েছে, কেন, কেন নাম দেবে, মাথায় রাখবে নেম এই জন্য পড়েছে, নেম ডিউ টু দিস, আর ডিউ টু হেমোফিলিয়া ডিজিজ, হোমোফিলিয়া ডিজিজ ফার্স্ট ডিসকভার্ড ইন কুইন ভিক্টোরিয়া ফ্যামিলি, ফ্যামিলি অফ কুইন ভিক্টোরিয়া। আর কুইন ভিক্টোরিয়ার সময় তো বুঝতেই পারছো, কুইন ভিক্টোরিয়ার সময় প্রায় ইংল্যান্ড 27টা কান্ট্রির উপর শাসন করতো, 27টা কান্ট্রির একমাত্র রানী ছিল কুইন ভিক্টোরিয়া, ঠিক আছে। যে কারণে ওনারই টাইম আর ওনার ফ্যামিলিতেই প্রথম এটা ধরা পড়েছে, সেই কারণেই হোমোফিলিয়াকে রয়্যাল ডিজিজ বলা হয়, ঠিক আছে। এবার ফ্যাক্টর 9 বা ক্রিসমাস ফ্যাক্টরের অভাবে কোনটা ডিজিজ হবে, হোমোফিলিয়া নাহলে রয়্যাল ডিজিজ, দুটোই মাথায় রাখো, হয়ে গেলে বলবে মুছু, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এত কিছু জানার আগে আমি যেটা মেন জিনিস যেটা বলেছিলাম কি, এটা পুরোটাই যে গল্প রয়েছে সেটা কিসে রয়েছে, ক্লোথিং রিলেটেড যে ব্যাপার রয়েছে সে প্লেটলেটস থেকেই আসে, ঠিক আছে, প্লেটলেটস থেকে আসে। তো যদি শরীরে প্লেটলেটস কমে যায়, কোয়ান্টিটি ডিক্রিজ হয়ে যায়, তাহলে ব্লাড ক্লোটিং হবে না। এটা তো আমি এতক্ষণ ধরে এটাই বুঝলাম। আর যদি শরীরে মোট কথায় এত কিছু সেটা তো হবে, সে আলাদা ব্যাপার। কিন্তু যদি মোটামুটি ওভারঅল বলি তো প্লেটলেট যদি আমাদের শরীরে কমে যায়, আমাদের শরীরে যদি প্লেটলেট লেট কমে যায়, ডিক্রিজ হয়ে যায়, তাহলে কি হবে, নো ব্লাড ফ্লো। আর যদি প্লেটলেট বেড়ে যায় প্রচুর, তাহলেও প্রবলেম আছে। যদি টু মাছ হাই হয়ে যায়, তাহলে ব্লাড ক্লথিং ইনসাইড দ্য বডি, যেটা হওয়া উচিত নয়। ইনসাইড দ্য বডি যদি ব্লাড ক্লথিং হয়ে যায় তার মানে ব্লাড সার্কুলেশন হবে, আর সার্কুলেশন যদি না হয় ব্লাড, তাহলে মানুষ মরে যেতে পারে।
ঠিক আছে। আর ব্লাড, যদি এটা ব্লাড ক্লটিং না হয় তাহলে হাই ব্লিডিং হবে, ব্লিডিং হতে পারে। একটু চোট লাগলো আর তারপরে বিশাল পরিমাণে ব্লিডিং হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, ইনসাইড দ্য বডি যদি ক্লোথিং হয়ে যায় তাহলে এটাকে কি বলা হবে? থ্রম্বোসিস। এই ডিজিজটাকে বলা হবে থ্রম্বোসিস। এখানে লিখে দিই, সল্ট থ্রম্বো। ঠিক আছে, মাথায় রাখো। তাহলে এটা বুঝলে কি, প্লেটলেস যদি কমে যায় তাহলে ব্লাড ক্লোথিং হবে না, তাহলে ব্লিডিং হাই হতে পারে। প্লেটলেস যদি খুব টু মাচ হাই হয়ে যায় তাহলে কি হবে, ইনসাইড দ্য বডি ক্লোথিং হয়ে যাবে, আর তাহলে কি হবে, ব্লাড সার্কুলেশন হবে না। তার মানে থ্রম্বোসিস হয়ে যাবে। এবার তোমাদেরকে জিজ্ঞেস করবে, থ্রম্বোসিস রিলেটেড টু বিচ ওয়ান? ব্লাড সার্কুলেশন রিলেটেড। ঠিক আছে, ব্লাড সার্কুলেশন রিলেটেড। তোমাকে উল্টো ঘুরিয়ে জিজ্ঞেস করবে কি, থ্রম্বোসিস যদি হয়ে যায় তাহলে কি হবে? তুমি কি লিখবে? ব্লাড ক্লোথিং ইনসাইড দ্য বডি and issue arise due to blood, in the blood circulation. Basically. হ্যাঁ স্যার। আচ্ছা, যদি if blood flow inside the body, inside the body, inside যদি বডি ইনসাইড যদি ব্লাড ক্লটিং হয়ে যায়, দেন ডক্টর কি ইউজ করবো বলো? দেন ডক্টর ইউজ কি করবে? তোমাদেরকে বলেছিলাম না, অ্যান্টি ব্লাড ক্লটিং এলিমেন্ট কি ছিল? অ্যাসপিরিন মেডিসিন। অ্যাসপিরিন মেডিসিন। ঠিক আছে, অ্যাসপিরিন মেডিসিন ইউজ করবে ডাক্তার। ঠিক আছে, যদি বডির ভিতরে কোনো মানে জমে যায় তাহলে অ্যাসপিরিন মেডিসিন ইউজ করবে। ঠিক আছে, যদি তাও না হয় তাহলে কি করবে, ব্লাড কে, যেহেতু জমে যাবে তোকে, তাকে পাতলা করতে হবে, ব্লাড কে লিকুইফাইড করতে হবে, স্টেরয়েড দেওয়া হবে। ঠিক আছে, স্টেরয়েডস। কি দেওয়া হবে? স্টেরয়েড। স্টেরয়েডস, এটা ব্লাড কে থিনার করার জন্য লাগে কাজ। ঠিক আছে, ওকে, থিনার, ক্লিয়ার? মানে থ্রম্বোসিস যাদেরকে হয়ে যাবে, যাদেরকে থ্রম্বোসিস হবে, এই থ্রম্বোসিস ডিজিজ জন্য ডক্টর স্পিরিন মেডিসিন বা স্টেরয়েড ব্লাড থিনার করার জন্য ইউজ করা হবে। ঠিক আছে, তাও যদি না হয় তাহলে কি করবে, আর্টিফিশিয়াল হেপারিন ইউজ করবে। ঠিক আছে, ওকে, আর্টিফিশিয়াল। যদি তাও না হয় তাহলে আর্টিফিশিয়াল হ্যাপারিন ইউজ করবে। জানো তুমি, হ্যাপারিন যেটা রয়েছে সেটা অ্যান্টি ক্লটিং ব্লাড এলিমেন্ট রয়েছে, মানে অ্যান্টি ক্লটিং ব্লাড রয়েছে, ব্লাডিং, ব্লাডকে অ্যান্টি ক্লট করে, তো হ্যাপারিন ইউজ করবে। আর এই মেডিসিনের নাম কি রয়েছে, বাজারে যে মেডিসিন জেনারেলি ইউজ হয় সেটাকে বলা হয় হিরোডিন। ঠিক আছে, হিরোডিন। পরীক্ষাতে জিজ্ঞেস করে। ঠিক আছে, জিজ্ঞেস করে ফেলেছে তাই জন্য বললাম। এই হিরোদিন আছে কোথায়? এই হিরোদিন পাওয়া যায় কোথায়? তো অবটেন ফ্রম লিচ। লিচ মানে ওই জোঁক যেটা বলে কৃমির মতো থাকে, সালিভা অফ লিচ। ঠিক আছে, সালিভা অফ
স্যার হেপারিন জিনিসটা অ্যাকচুয়ালি কি? হেপারিন কেমিক্যাল, যেটা অ্যান্টি ক্লথিং এলিমেন্ট, অ্যান্টি ক্লথিং। মানে যেমন কি তুমি একটু আগে দেখলে যেমন কি ফ্যাক্টর 9 হলো বা ভিটামিন কে হলো বা তোমার ফিব্রিন হলো, ফিব্রিন যেমন কি করে দেয়, মানে ব্লাড ওটা তো ক্লথিং করে দেয়, ওই রকম হ্যাপেন। কি হলো? বেসোফিলের জন্য হচ্ছিল, বললাম। তার মানে তুমি রিভিশন দাওনি, তাই জন্য আমি যখন পড়াচ্ছিলাম তখন আমি কেমিক্যাল ব্লাড ক্লথিং এর আগে আমি বলেছিলাম না, হ্যাপারিন যেটা রয়েছে আমার বডিতে ব্লাড ক্লথিং কে রেস্ট্রিকেট করে, এটা পড়িয়েছিলাম কি? হ্যাঁ হ্যাঁ, আর ওটাতে বলছি তখনই হেপারিন, হেপারিনের জন্য এই আগে আগে কথা, আগে বেসোফিল। জিনিসটা শোনো। আমি বলেছিলাম হ্যাপারিন আমাদের ব্লাড ক্লথিং করতে গেলে সবার আগে কি করতে হবে, হ্যাপারিন কে ডিঅ্যাক্টিভেট করতে হবে, ঠিক আছে? আর হ্যাপারিন কে ডিঅ্যাক্টিভেট কি করতে, থ্রম্বিন ডিঅ্যাক্টিভেট করতে, আর থ্রম্বিন কে ডিঅ্যাক্টিভেট করার জন্য থ্রম্বিন থেকে থ্রম্বোপ্লাস্টিন দিয়ে থ্রম্বিন বানানো হতো। আর ওই থ্রম্বিনের কাজ ছিল হ্যাপারিন কে কি করতে, বডিতে ডিঅ্যাক্টিভেট করেছে। তাহলে হ্যাপারিন যেটা রয়েছে আমাদের ন্যাচুরালি আমাদের বডির ভিতরে পাওয়া যায়, কিন্তু আমরা বাইরে থেকে হ্যাপারিন ইউজ করব কিসের জন্য, ব্লাড ক্লথিং। আমার বডিতে যে ব্লাড সার্কুলেট হচ্ছে স্মুথলি, তার কারণ রয়েছে হ্যাপারিন। হ্যাপারিন আমাদের বডিতেই জেনারেট হয়, ঠিক আছে, ন্যাচুরালি জেনারেট হয়, আলাদা করে লাগে না। হ্যাপারিনের কাজই রয়েছে ইনসাইড দ্য বডি, বডির মধ্যে যে রক্ত রয়েছে সেই রক্তকে থিনার বানিয়ে রাখা, মানে ক্লোথিং না হবে, মানে হতে দেওয়া। মানে মোট কথা রয়েছে কি, ক্লোথিং এলিমেন্ট কে ডিঅ্যাক্টিভেট করে রাখবে হ্যাপারিন। তো হ্যাপারিন কে ডিঅ্যাক্টিভেট করার জন্য কোথায় করা হয়, বাইরে। কিভাবে করে, যেখানে কাটা শরীর কেটে যায় ওখানে থ্রম্বোপ্লাস্টিন বেরিয়ে আসে। আর থ্রম্বোপ্লাস্টিনের কাজ কি রয়েছে, প্রোথ্রম্বিনকে থ্রম্বিনতে কনভার্ট করে দেওয়া। যখনই থ্রম্বিনতে কনভার্ট হয়ে যায়, থ্রম্বিন যেটা রয়েছে সেটা গিয়ে কি করে, থ্রম্বিন যেটা রয়েছে আগে হ্যাপারিন কে ডিঅ্যাক্টিভেট করে দেয়। কোথায়, যেখানে কেটে গেল। কিন্তু বডির ভিতরে তো থ্রম্বিন আসবে না, কারণ কি বডির ভিতরে থ্রম্বোপ্লাস্টিন তো বেরোবে না। থ্রম্বোপ্লাস্টিন শুধু ওখানেই বেরোবে যেখানে বডি কেটে যাবে, ঠিক আছে, যেখানে বডি কাট করে যাবে, কোথাও একটু চোট লেগে গেল, কেটে গেল, ওখানেই থ্রম্বোপ্লাস্টিন বেরোবে। আর থ্রম্বোপ্লাস্টিন যদি বেরোয়, তার একটাই কাজ রয়েছে কি, প্রোথ্রম্বিনকে থ্রম্বিনতে কনভার্ট করে দেবে। আর থ্রম্বিন এসে ওখানে কি করবে, হ্যাপারিন যেটা থাকবে ব্লাডের মধ্যে তাকে ডিঅ্যাক্টিভেট করে, ডিঅ্যাক্টিভেট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, ক্লোথিং হয়ে যাবে। কিন্তু বডির ভিতরে থ্রম্বোপ্লাস্টিন থাকবে না, যে কারণে প্রোথ্রম্বিন থ্রম্বিনতে কনভার্ট হবে না। মোট কথা এটা বলতে চাইছি কি, বডির ভিতরে থ্রম্বিন থাকবে না। থ্রম্বিন থাকলেই চাপ আছে, থ্রম্বিন যদি থাকে তো হ্যাপারিন কে ডিঅ্যাক্টিভেট করবে, হ্যাপারিন কে ডিঅ্যাক্টিভেট করলে বডি যেটা রয়েছে সেটা কি হয়ে যাবে, বডির ভিতরে ব্লাডটা জমে। তাই জন্য বডির ভিতরে না তো থ্রম্বোপ্লাস্টিন জেনারেট হয়, আর না তো প্রোথ্রম্বিন থ্রম্বিনতে কনভার্ট। মানে দুটো জিনিস মাথায় রাখবে, বডির ভিতরে কখনো থ্রম্বোপ্লাস্টিন জেনারেট হবে না, ঠিক আছে, যেখানে কাট হবে শুধু ওখানে জন্ম নেবে। যদি থ্রম্বোপ্লাস্টিন না জন্ম নেয় বডির ভিতরে, তাহলে প্রোথ্রম্বিন থ্রম্বিনতে কনভার্ট হবে না। আর যদি তা না কনভার্ট হয়, তাহলে হ্যাপারিন ডিঅ্যাক্টিভেট হবে না। আর হ্যাপারিন যদি ডিঅ্যাক্টিভেট না হয়, তো হ্যাপারিন কি করবে, ক্লোথিং থেকে বাঁচিয়ে রাখবে বডির ভিতরে। এটা আগের দিনই ক্লাস পড়িয়েছিলাম, একটু নোটকে রিভাইজ করো, নোট অলরেডি দেওয়া আছে। ঠিক আছে স্যার। কিন্তু বডিতে যখন হ্যাপারিন থাকে না, বডিতে যখন হ্যাপারিন থাকে না, তার কারণেই তো ব্লাড ক্লথিং ইনসাইড হয়ে যায় বডি। যখন ইনসাইড দ্য বডি যখন ব্লাড ক্লথিং হয়ে যায়, তাকে আটকানোর জন্য আমরা প্রথমে মেডিসিন, কি, অ্যাসপিরিন মেডিসিন খাওয়ানো হয়। ইঞ্জেকশন পুশ করি, কিসের জন্য, স্টেরয়েড ইঞ্জেকশন পুশ করি, যাতে ব্লাড থিনার হয়ে যায়, মানে পাতলা হয়ে যায়। তাও যদি না, তারপরে আমরা বাইরে থেকে কি করি, হেরোদিন কিনে আনি। হেরোদিন কি রয়েছে, কিছু নয়, আর্টিফিশিয়াল হ্যাপারিন, যেটা বাইরে থেকে আমরা ইউজ করি ভিতরে, বডির ভিতরে। এটা কোথায় থেকে পাই, এটা যে জোঁক রয়েছে, নর্মালি জোঁক দেখবে এরকম নিচ পাওয়া যায়, নিচ তার সালিভাতে পাওয়া যায়, ঠিক আছে, তার সালিভাতে এরকম দেখবে, এরকম
এরকম হালকা পাতলা মতন থাকে। অনেক সময় মাছ ধরার কাজ করি আমরা। এই জোঁকের সালিভাতে পাওয়া যায় কি হেরোদিন। আর হেরোদিন যেটা রয়েছে সেটা আর্টিফিশিয়াল হ্যাপারিন রয়েছে। এই আর্টিফিশিয়াল হ্যাপারিনকে ইউজ করে আমরা বডিতে কি করি, যে ক্লোথিং পার্ট রয়েছে সেটাকে আর ক্লোথিং হতে দিই না। ঠিক আছে, হ্যাপারিন আমাদের ইনক্রিজ করে। আর তারপরে ব্লাড সার্কুলেশন ইজিলি চলতে থাকে। ঠিক আছে, এবার বলবে যদি হ্যাপারিন কমে যায় তাহলে কি করবে। হ্যাপারিন যদি মনে হয় কি কমছে, হ্যাপারিন যদি কমছে বডিতে তাহলে কি করবে। সাপোজ হ্যাপারিন কমছে, বডিতে হ্যাপারিন কমছে, ওই মানুষটাকে কি করা উচিত, ওই মানুষটাকে ব্লাড ডোনেট করে দেওয়া উচিত। ঠিক আছে, ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়ে ব্লাড ডোনেট করা উচিত। কেন ব্লাড ডোনেট করলে, তাহলে কি হবে, ব্লাড ডোনেট করলে ব্লাড রিসাইকেল হবে। ঠিক আছে, মানে নতুন ব্লাড আবার জন্ম নেবে, নতুন ব্লাড জন্ম নেবে। আর জন্ম নেবার পর কি হবে, যে নতুন ব্লাড আছে ওর মধ্যে যেটা হবে হেপারিন মেনটেন থাকবে। বুঝতে পারলে কি না, ক্লিয়ার, বোঝা গেল। এবার ব্লাড ডোনেট কত করবে সেটাও, নর্মাল একটা হেলদি মানুষ 250 গ্রাম থেকে 300, ঠিক আছে, 250 থেকে 300 গ্রাম বলছি মিলিলিটার। ঠিক আছে, মিলিলিটার যেটা ব্লাড ডোনেট করে, তাহলে তার হ্যাপারিন মেনটেন থাকবে। ঠিক আছে, ক্লিয়ার। এটাকে 250 থেকে 300 যে মিলিলিটার হয় এটা 1 ইউনিট হয়, এটাও মাথায় রাখো। ব্লাড ডোনেশন টাইম এটাকে 1 ইউনিট ধরা হয়। ক্লিয়ার, বোঝা গেল। কারো কোনো প্রবলেম হয়েছে বলো, নাহলে মুছবো উপর থেকে। আচ্ছা, এবার তোমাদেরকে আর একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে কি, ঠিক আছে এটা বুঝলাম, কিন্তু যদি ব্লাড ডোনেশন যখন হয়ে যায় তারপরে ব্লাড ডোনেটেড যে ব্লাড হয়েছে সেটা এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া বা যে স্টোর করে রাখবে, সেটাও তো ক্লোথ হতে পারে। তাকে বা ক্লোথিং থেকে বাঁচানোর জন্য কি করবে, তখন এসব ইউজ করা যাবে না। তখন ওর মধ্যে যেটা ইউজ করা হবে সোডিয়াম অক্সিলেট। পরীক্ষাতে খুব আসে, এটা জিজ্ঞেস করতেই থাকে বারবার। জিজ্ঞেস করে কেমিক্যাল ইউজ ইন ব্লাড ব্যাংক। ঠিক আছে, ব্লাড ব্যাংকে কোনটা কেমিক্যাল ইউজ করা হয়। ঠিক আছে, ওটা প্রভিশন, প্রভিশন ফ্রম ব্লাড ক্লথিং। ব্লাড ক্লথিং থেকে বাঁচানোর জন্য কি ইউজ করা হয়, মাথায় রাখবে। এটা থেকে বাঁচানোর জন্য দুটো জিনিস ইউজ করা হয়, যে কোনো একটা ইউজ করতে পারো, সোডিয়াম অক্সিলেট বা ক্যালসিয়াম সাইট্রেট। সোডিয়াম অক্সিলেট বা ক্যালসিয়াম সাইট্রেট। ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো জিনিস, ক্যালসিয়াম সাইট্রেট করো বা সোডিয়াম অক্সিলেট। পরীক্ষাতে বেসিক্যালি এটা সোডিয়াম অক্সিলেটই তোমার কাছে আসবে। আচ্ছা, একটু আগেই বললাম প্লেট ডাউন যদি হয়ে যায়, প্লেট কমে যায় তাহলে কি হবে, প্লেট যদি কমে যায় তাহলে কি হবে, হ্যালো, নো ব্লাড ক্লথিং, তাই না। নর্মাল এটা মানুষের ক্ষেত্রে বলেছিলাম নো ব্লাড ক্লথিং, কিন্তু
যখন ডেঙ্গু পেশেন্ট আসবে সেটা কি হবে, যখন ডেঙ্গু ইনফেক্টেড হয়, ডেঙ্গু ইনফেক্টেড বডি, দেখো এগুলো পরীক্ষাতে কিন্তু জিজ্ঞেস করবে, আর তোমরা তখন আনসার করে আসবে না, বলবে কি না ওটা ওই জায়গায় তো এটা পড়েছিলাম, কিন্তু একটু খালি এখানে ঠিকভাবে দেখ। ঠিক আছে, ডেঙ্গু ইনফেক্টেড যখন বডি আসবে তখন কিন্তু উল্টো কেস চলবে, ঠিক আছে। এর মধ্যে কি হবে, জেনারেলি জানো কি, ডেঙ্গু ইনফেক্টেড বডিতে কি হয়, প্লেটলেটস কি হয়, প্লেটলেটস কি হয়, সেটা ডিক্রিজ হয়ে যায়, কম হয়ে যায়, এটা তো সবাই জানো, প্লেটলেটস কমে যায়, ঠিক আছে। আর ডেঙ্গু মানেটা কি, ডেঙ্গু মানেটা কি, এটাকে বলা হয় ব্রেক বোন ফিভার, ব্রেক বোন ফিভার, ঠিক আছে। ডেঙ্গুকে বলা হয় ব্রেক বোন ফিভার, ঠিক আছে। এবার বলবে ব্রেক বোনটা ফিভার মানেটা কি, তার মানে ব্রেক বোন মানে বুঝতে পারছো, বোন ব্রেক করবে, ঠিক আছে। বোনটা যেটা রয়েছে, হাড় গুলো যেটা হবে সে ব্রেক হবে, কিভাবে ব্রেক হবে সেটা দেখো। তো এখানে ব্লাড আর প্লেটলেটস, ঠিক আছে, ব্লাডস বলো বা প্লেটলেটস, কেন কি ব্লাডের মধ্যেই তো প্লেটলেটস থাকবে, ঠিক আছে। নট ফরমেশন, নট ফরমেশন ডিউ টু ব্রেকিং অফ বোন, মানেটা বুঝলে, তোমাদেরকে শুরুতেই বলেছিলাম ব্লাড ফরমেশন কোথায় হয়, তো বলেছিলে বন ম্যারোতে হয়, ঠিক আছে। বন ম্যারো কোথায় পাওয়া যায়, তো বোনের ভিতরে পাওয়া যায়, হাড়ের ভিতরে। এবার যদি বোনটা ব্রেক হয় তাহলে কি বোন ম্যারো তৈরি হবে, বোন ম্যারো তৈরি না যদি হয় তাহলে কি ব্লাড তৈরি হবে, ব্লাড যদি না তৈরি হয় প্লেটলেট কত কি হবে, কমে যাবে, বুঝতে পারলে কি, ক্লিয়ার। তো এখানে যেটা রয়েছে প্লেটলেট কমে যাওয়া, এখানে যখন প্লেট কমে যায় না, প্লেটলেটস যেটা কমে যায়, কমে যায়, তার ফলটা কি রয়েছে, এখানে ব্লাড ক্লথিং বেড়ে যায়, ব্লাড ক্লথিং বেড়ে যায়। এবার বলবে কেন ব্লাড ক্লথিং বেড়ে যায়, তার পিছনে রিজন হচ্ছে, বললাম ব্লাডই তৈরি হয়, ঠিক আছে। এখানে ব্লাডই তৈরি হয়নি, প্লেটলেটস কমছে কেন, কারণ কি বোন ব্রেক করে যাচ্ছে, বোন ব্রেক করলে মানেটা কি, বোন ব্রেক করার মানে এখানে কি ব্লাডই তৈরি হচ্ছে না, প্লেটই তৈরি হচ্ছে না, তার জন্য এখানে প্লেট কমছে, এখানে কোনো বডিতে কোনো কারণে কমছে না, কারণ এখানে তৈরি হচ্ছে না ব্লাড, বুঝতে পারছো কি, সেখানে ব্লাড ক্লথিং বেড়ে যায়, বুঝেছো, তাহলে এখানে মানুষের ডেথ হতে পারে, বুঝতে পারলে। তো এই জন্যই বলা হয়, তো ডেঙ্গু ইনফেক্টেড পার্সন, ডেঙ্গু ইনফেক্টেড must not be used aspirin or steroid বা আর্টিফিশিয়াল অ্যাপ্রিন, এগুলো ইউজ করা যাবে না। ওই জন্য দেখবে যখনই বডিতে যদি ব্লাড ক্লথিং হচ্ছে না, সরি ব্লাড ক্লথিং হয়ে গেছে, তখন তাদেরকে হ্যাপারিং দেওয়ার আগে এটা চেক করে নিতে হবে কি কোনো কি সিম্বল বা কোনো রকম এরকম সিনড্রোম পাওয়া যাচ্ছে, সিনড্রোম পাওয়া যাচ্ছে কি ডেঙ্গুর, যদি ডেঙ্গুর সিনড্রোম পাওয়া যায় সবার আগে ডেঙ্গু চেক করতে হবে, তারপরে স্টেরয়েড আর স্প্রিন লাগানো যাবে, বুঝতে পারলে কিনা। কারণ স্প্রিন আর স্টেরয়েড যদি লাগিয়ে দেয়, শুধু এটা জেনে কি তার প্লেটলেটস কমেছে, তাহলে কিন্তু চাপ আছে, কারণ অলরেডি এখানে যেটা রয়েছে
ব্লাড ক্লথিং হচ্ছে সেই কারণেই কেন, সরি ওই প্লেটলেটস কমেছে বলছে, বডিতে যদি ব্লাড ক্লথিং হচ্ছে আর তার জন্যই শুধু স্প্রিন বা স্টেরয়েড লাগিয়ে দিলে, তাহলে চাপ আছে। কারণ তুমি এই ব্লাড ক্লথিং কে ভাঙতে চাইছো, কিন্তু তুমি জানোই না কি এই ব্লাড ক্লথিং কে ভাঙবে কি করে। এটা তো ন্যাচুরালি হচ্ছে, কারণ প্লেট যেটা ডাউন হচ্ছে সেটার কারণে। কিন্তু এই কারণটা কি রয়েছে, কারণ রয়েছে ব্রেক বোন ফিভার। মানে ওর বোনের মধ্যে ভিতরে কোন রকম ব্লাড বা প্লেট তৈরি হচ্ছে না, তার জন্য এই প্লেটসটা কমেছে। আর এই সময় তুমি এই ব্লাড ক্লথিং কে কমাতে পারবে না বাইরে থেকে দিয়ে। বুঝতে পারলে কিনা? তো ডেঙ্গু পেশেন্টের মধ্যে উল্টো চলে, এটা মাথায় রাখ। ঠিক আছে? এবার বলবে তাহলে অ্যাসপিরিন দিয়ে দিলে কি হবে। অ্যাসপিরিন দিয়ে দিলে ব্লাড যেটা রয়েছে না বাইরে ফ্লো করতে লাগে। কোথায় থেকে? নোজ থেকে, মাউথ থেকে। বুঝেছো? যদি ডেঙ্গু পেশেন্টকে যদি অ্যাসপিরিন বা স্টেরয়েড লাগিয়ে দেওয়া হয়, নাক থেকে মুখ থেকে রক্ত বেরোতে লাগে। বুঝলে? আচ্ছা, তোমাদেরকে আরো একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে কি, ম্যালেরিয়ার যে পেশেন্ট, ম্যালেরিয়া ইনফেক্টেড পার্সন, ঠিক আছে, আর ম্যালেরিয়া হলে কি কমে যাবে? ম্যালেরিয়া হলে কি কমবে বলে? ম্যালেরিয়া যদি ইনফেক্টেড রয়েছে, আর বলছি এইচআইভি ইনফেক্টেড, আমাকে বলো কোনটা কমে যাবে, বলো কোনটা কমে যাবে। আমি দুটো অপশন দিলাম, আরবিসি আর ডাব্লিউবিসি। কোন জায়গায় কোনটা কমবে বল? এইচআইভি তে ডব্লিউবিসি কমবে, আর ম্যালেরিয়াতে তাহলে এইচআইভি তে আরবিসি। ডাব্লিউবিসি, ম্যালেরিয়াতে আরবিসি। ঠিক আছে, এটা মাথায় রাখ। আচ্ছা, তোমরা যেটা রয়েছে, তো এইভাবে এটা করে দিলাম কমপ্লিট। এবার যেটা হচ্ছে আমরা হোমের ব্লাড গ্রুপ পড়াবো, কিন্তু রিসেন্টলি নিউজে খুব বেশি চলছে, সেটা রয়েছে তোমাদেরকে একবার দেখে নেওয়া উচিত যে কোনো পরীক্ষার জন্য। সেটা ট্যারিফ সিস্টেম নিয়ে ইকোনমিক্সে চলছে। ঠিক আছে? যখন ইকোনমিক্সের ট্যারিফ সিস্টেম চলছে, তোমাদেরকে ডাম্পিং, অ্যান্টি ডাম্পিং সবার আগে দেখবে। ঠিক আছে? ডাম্পিং, অ্যান্টি ডাম্পিং সবার আগে দেখবে। তাছাড়া অ্যালুমিনিয়াম প্রোডাকশন কান্ট্রির র্যাঙ্ক, এটা দেখবে, কারণ ইন্ডিয়া যে অ্যালুমিনিয়াম প্রোডাকশন রয়েছে তার উপর ট্যারিফ লাগানো হয়েছে আমেরিকা। ঠিক আছে? আর এটা এখন তো ট্যারিফ ওয়ার চলছে, তো তোমরা ড্যাম্পিং, অ্যান্টি ডাম্পিং, তাছাড়া ডাব্লিউটিও সাথে কি সম্বন্ধ রয়েছে। আর একটা জিনিস মাথায় রাখবে, গেটের ফুল ফর্মটা মনে রাখতে হবে এখন, গেট। ঠিক আছে? ডাব্লিউটিওর মনে রাখো না রাখো, ডাব্লিউটিওর ফাউন্ডেশন, গেটের ফাউন্ডেশন, কারণ তোমরা জানো 1995-তে ডাব্লিউটিও যেটা এসেছে সেটা গেট থেকে এসেছে। আগে গেট ছিল, এখন ওটা ডাব্লিউটিও। তো দুটোর ফাউন্ডেশন, দুটো চেয়ারম্যান, মানে দুটো চেয়ারম্যান হয়, একটা তো পাস আউট হয়ে গেছে, তো গেট যে পাস আউট হয়ে ডাব্লিউটিও হয়েছে তার চেয়ারম্যান। ঠিক আছে? তার হেডকোয়ার্টার, এটা পড়ে নেবে, কারণ এটা কাজে লাগবে। কারণ এখন ডোনাল্ড ট্রাম্প পুরো ফোকাস রেখেছে ট্যারিফ উপর, ট্যারিফ বার চলছে। চলো। এগুলো স্যার সম্বন্ধে আমার কোনো আইডিয়া আইডিয়া না হলে নেই। তো, তো ইকোনমিক্স জিনিস, ইকোনমিক্স তো অনেক বহুদিন আগে পড়িয়েছি, এখন তো আর ইকোনমিক্স পড়ানো যাবে না, কারণ ইকোনমিক্স পুরো 100 লেকচার থেকে কম নেই। এখন তো ওই এই মুহূর্তে ওর কাজে লাগবে না, খুব 4-5টা কোশ্চেন আসবে। যখন পড়াতাম হুম। তখন তো লেকচার ছিল না, মানে রেকর্ডিং ছিল না, কারণ তখন আমি রেকর্ডিং করতাম না। 150 লেকচার তখন করিয়েছিলাম মোটামুটি, মনে হয় পিয়ালি করেছিল মনে হয়। আর অনেক, ওটা তো বোঝার জিনিস, এমনি শর্ট করে তো ক্লাস নিয়ে ওটা শেষ করা যাবে না। আর ওখান থেকে কোশ্চেন তো বেশি এখন তোমাদের পরীক্ষাতে আসবে না, শুধু কারেন্ট অ্যাফেয়ার্স আসবে বলেই বলে দিলাম। চলো দেখো, উমেন ব্লাড,
তবে তোমরা যদি পরীক্ষাতে পাস করতে হয় তাহলে দু চারটে জিনিস দেখে নিও। আরআরবি এনটিপিসি তে ন্যাশনাল ইনকাম একটু দেখে নেবে। ন্যাশনাল ইনকাম তে জিডিপি দেখে নেবে, জিএনপি দেখে নেবে, জিএনপি দেখে নেবে, এনএনপি দেখে নেবে, এনএনপি দেখে নেবে, এনডিপি দেখে নেবে। এনডিপি এর ফ্যাক্টর মানে এগুলো দেখে নেবে, এর মধ্যে দেখে নেবে এই দুটো যেটা দেখে নেবে। ফ্যাক্টর মানে এক ফ্যাক্টর কোস্ট দেখে নেবে, বেস্ট প্রাইস তো দেখে নেবে। ঠিক আছে, বেস্ট প্রাইস তো দেখে নেবে। আর তাছাড়া এটা মানে এর পরে যেটা রয়েছে সেটা ইনফ্লেশন দেখে নেবে, ইনফ্লেশন দেখে নেবে। ইনফ্লেশনের যেটা রয়েছে ক্রাইটেরিয়া, মানে মনেটারি পলিসি, মনেটারি পলিসি আর বাজেটারি পলিসি যেটা রয়েছে দুটো, মানে গভর্নমেন্ট কি করতে পারে, গভর্নমেন্ট সাইড থেকে কি করতে পারে সেটা দেখে নেবে দুটো। ঠিক আছে, এই দুটো দেখে নেবে। ন্যাশনাল ইনকাম আর ইনফ্লেশন জেনারেলি এখান থেকে সব কোশ্চেন বেশি ফ্রেম করা হয় ইকোনমিক্সটা। আর লাস্ট একটা আরবিআই দেখে নেবে। আরবিআই যদিও মনেটারি পলিসি পার্ট হয়েছে, তো আরবিআই এর মধ্যে মনেটারি পলিসিতে পলিসিতে চার পাঁচটা যে ছটা টুলস আছে সেটা দেখে নেবে। রেপো রেট, রিভার্স রেপো রেট, ঠিক আছে, ব্যাংক রেট, এগুলো সব দেখে নেবে। যদিও সব পড়িয়েছি আগে, যারা আগের ক্লাস পুরোনো স্টুডেন্ট আছে তারা তারা কনসেপ্ট সব জানো, শুধু ডেটা দেখে নেবেন। চলো, হিউম্যান ব্লাড গ্রুপ এর টোটাল যেটা রয়েছে, হিউম্যান ব্লাড গ্রুপ টোটাল 8টা গ্রুপ হয়, ঠিক আছে। তোমার জেনারেলি ইকোনমিক্স এর এবিও মাস্টার্সে যেটা জানলাম, জানলে, হ্যাঁ পলিটিকও জানলাম, মাস্টার। অনেকেই জানে না, আমি জানতে পেরেছি। স্যার আবার জয়েন করে দিন। করি।